শুভ সন্ধ্যা my friends. Very sorry for being very late. Very late. Very late. বিভিন্ন কারণে অনেক লেট হয়ে গেল। আজ দেখছিলাম যে সেটগুলো ঠিক আছে কিনা। একটু কথা বলে নেব, দেখি প্রপারলি ট্রান্সমিশন হচ্ছে কিনা। ভীষণ দুঃখিত দেরি হওয়ার জন্যে, বিভিন্ন কারণে আটকে গেছিলাম, সরি। আমি আজকে কয়েকটা বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, আগেও বলেছিলাম, কয়েকদিন দেরি হয়ে গেল। একটা হচ্ছে যেমন অপারেশন সিন্দুর নিয়ে, আর একটা হচ্ছে এই যে মেট্রো রেল উদ্বোধন হয়ে গেল, 3টে লাইনে প্রধানমন্ত্রী এসে করে, যে এ নিয়ে কিছু বিতর্ক হয়েছে যে কে প্রথম এই মহান কাজটি করেছেন, কার জন্য এটা সম্ভব হয়েছে, কৃতিত্বের ভাগিদার কে। এই দুটো জিনিস নিয়ে একটু কথা বলেও ভেবেছিলাম। অপারেশন সিন্দুর মিডিয়াতে অনেক কথা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার আমেরিকার চাপে অপারেশন সিন্দুর বন্ধ করে দিয়েছে। কেন্দ্র খুব আমেরিকাকে ভয় পেয়ে গেছে, আমেরিকার চাপে। এই সরকার সত্যিকার দেশপ্রেমিক সরকার নয়, এই কথাগুলো বলা হচ্ছে। চাপে মাথা নত করেছে এই কেন্দ্রীয় সরকার। এবার বলি, অপারেশন সিন্দুর was not a declared war against Pakistan, not even their army. এটা ছিল স্পেসিফিক স্ট্রাইকস ভেরি সিক্রেটলি এগেনস্ট দেয়ার আর্মি ইনস্টলেশনস, এবং যে টেরোরিস্টদের কতগুলো হাইড আউটসের বিরুদ্ধে আক্রমণ ছিল, স্পেসিফিক টার্গেটিং, গরিলা ওয়ারফেয়ারের মতো। এবার যখন কোনো এরকম কনফ্লিক্ট হয়, ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট হয়, সবসময় পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে কথা বলতে হয়, কথা বলে তারা, বিদেশ থেকে বিভিন্ন রাষ্ট্রপ্রধানেরা কথা বলে। আজকে যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এটা যেটা হচ্ছে, রাশিয়ার প্রধান, ইউক্রেনের প্রধান বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছে, আবার অন্যান্য রাষ্ট্রপ্রধানও তাদের সঙ্গে কথা বলছে। যে কোনো রাষ্ট্র নেতা সেই মুহূর্তে দেখে তার রাষ্ট্রের প্রতি কোনটা প্রয়োজন, তার স্বার্থটা কোথায়। রাশিয়া সেরকম দেখছে, ইউক্রেন তাই দেখছে। সেখানে যদি কোনো রাষ্ট্র কখনো কোনো যুদ্ধ বন্ধ করে দেয়, তাহলে কি বলতে হবে যে উমুকের চাপে রাশিয়া যুদ্ধ বন্ধ করেছে, কি ইউক্রেন যুদ্ধ বন্ধ করেছে? এই ইন্টারাকশনগুলো স্বাভাবিক। আজকে ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে, দু দেশের প্রধানই বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছে। ইসরায়েলও সিজফায়ারের কথা বলছে, ইরানও বলছে, মেবি টেম্পোরারি। তাহলে কি বলবো ও কারো চাপে পড়ে করছে? এগুলো স্বাভাবিক রাষ্ট্র রাজনীতির কথা, এগুলো কথাবার্তা চলবে। কিন্তু মাথা নিচু করেছে এরকম কথা পৃথিবীর অন্য কোনো দেশের অপোজিশন লিডারও করে না। এই যে কথাবার্তাগুলো, এটা একটা অযোগ্য রাজনীতির, অপদার্থ রাজনীতির কথা। আর একটা জিনিস বলা হচ্ছে যে অপারেশন সিন্দুর কেন এগিয়ে নিয়ে যাওয়া হলো না।
এটা তো গভর্নমেন্ট ঠিক করবে। অপারেশন সিন্দুর যদি এগিয়ে নেওয়া যেত, তাহলে সেই যুদ্ধের খরচটা দেশবাসীকেই বহন করতে হতো। আর যুদ্ধের খরচটা বাড়লে এবং যুদ্ধ যে দীর্ঘস্থায়ী হবে না তার কোনো গ্যারান্টি ছিল না। রাশিয়া ভেবেছিল ইউক্রেনকে সে কয়েক সপ্তাহে দখল করে নেবে, তা কিন্তু হয়নি। কারণ যুদ্ধ ডিক্লেয়ার করার পরে ইউক্রেনের পক্ষে এতগুলো শক্তি দাঁড়িয়ে যাবে, এটাও হয়তো রাশিয়ানদের পক্ষে চিন্তা করা সম্ভব ছিল না। যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়েছে। ওদিকে ইসরায়েল যখন গাজা আক্রমণ করেছিল, সেক্ষেত্রেও ইসরায়েল মনে করেছিল কয়েকদিনে তারা গাজা দখল করে নেবে, তা কিন্তু হয়নি। কারণ গাজার প্যালেস্টাইনের পক্ষে অনেক শক্তি দাঁড়িয়ে গেছে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়েছে। এইবার দুই পক্ষই আরও অনেক বাইরের দেশের লোকের সঙ্গে কথা বলছে। যদি যুদ্ধ বন্ধ একসময় হবে, তখন কি সে দেশের লোক বলবে তাদের নেতাদেরকে, তোমরা অমুকের চাপে যুদ্ধ বন্ধ করেছো? এইটা কথা। আর একটা কথা, ভারতবর্ষ এই যুদ্ধ কন্টিনিউ করলে ভারতের জনগণ কি সেই যুদ্ধকে এই কন্টিনিউ করলে সমর্থন করবে? কারণ যুদ্ধ কন্টিনিউ করলে, দীর্ঘস্থায়ী হলেই, যে মুহূর্তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লিঙ্গার করবে, পাকিস্তানের পক্ষে আমেরিকা, চীন, আরও অনেক মুসলিম কান্ট্রি এসে যাবে। তখন এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। দীর্ঘস্থায়ী হলেই তখন এই ভারতবর্ষে প্রচুর লোক আছে যারা গভর্নমেন্টকে ব্লেম করবে যে তোমরা যুদ্ধ করে দেশের অর্থনীতিকে নষ্ট করছো। দেশের বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, যেহেতু বিদেশ থেকে জিনিসপত্র আমদানি অনেকটা ডিসরাপশন হয়ে যাবে, ইনফ্লেশন হবে, দ্রব্যমূল্য বৃদ্ধি হবে, খরচ হবে। তখন দিস ভেরি অপোজিশনাল লিডার্স উইল ব্লেম দিস গভর্নমেন্ট। এরকম ব্লেমিংটা কিন্তু বিদেশে তাদের জনগণ তাদের সরকারকে করে না, যখন তাদের দেশ কোনো একটা শত্রুর সঙ্গে যুদ্ধ করে। এই হচ্ছে ভারতবর্ষের মেন্টালিটি। ভারতবর্ষের মেন্টালিটি হচ্ছে এইটাই, যে এখানে ডিসরাপশান, অপোজিশন লিডার ডিসরাপশান করে। এবং ইন জেনারেল বলতে হবে, একটা জেনারেল ইসরায়েলির থেকে, ইহুদির থেকে, একটা রাশিয়ানের থেকে, একটা ইউক্রেনের থেকে ভারতবর্ষের মানুষ কিন্তু অত বেশি প্যাট্রিয়টিক নয়। সুতরাং যে দেশের মানুষ এত প্যাট্রিয়টিক নয়, দেশের জন্য স্যাক্রিফাইস করতে রাজি নয়, একটা যুদ্ধের রিস্ক নেওয়াটাও কিন্তু অনেক 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 কঠিন চ্যালেঞ্জ। সুতরাং সার্ফ স্ট্রাইক করে তারা থেমে গেছে, তারা ওয়েট করছে। তারা তো বলেছে অপারেশন সিন্দুর হ্যাজ নট স্টপড, উই হ্যাভ নট ডিক্লেয়ার্ড দ্য স্টপেজ অফ দ্য অপারেশন সিন্দুর। আর একটা জিনিস বলা হচ্ছে, এই সময় কেন পকটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দখল করে নিল না। ভাই একটা কথা বলি, পকটা সৃষ্টি কার ভুলে হয়েছিল? নেহরুর ভুলে। সেই কথা কি কংগ্রেস স্বীকার করবে? এবার তারপরে যখন পার্লামেন্টে সিদ্ধান্ত হয়েছে যে পক এরিয়াটা ভারতবর্ষের ইন্টিগ্রাল পার্ট, তো এই সিদ্ধান্তের পরেও তো কেন্দ্রে সুদীর্ঘকাল কংগ্রেস ছিল, অপোজিশন পার্টিরাও রুল করেছে অনেক অনেক সময়, তারা কেন এটা অকুপাই করেনি? এবং 71-এ যখন পাকিস্তান ইন্ডিয়ার কাছে হেরে গেছিল, দ্যাট ওয়াজ দ্য বেস্ট অপরচুন মোমেন্ট টু কনকার দিস পক। তখন ইন্দিরা গান্ধী সেটা করেনি কেন? আজকে ওয়ার্ল্ড সিচুয়েশন অনেক পাল্টে গেছে। 71-এ পাকিস্তান ওয়াজ নট নিউক্লিয়ার অ্যান্ড পাকিস্তান ওয়াজ ডিফিটেড বাই ইন্ডিয়া। দ্যাট ওয়াজ দ্য বেস্ট অপরচুন মোমেন্ট ফর ইন্ডিয়া টু কনকার পক। সেটা করেনি কেন? আজ পাকিস্তান নিউক্লিয়ার, আর তখন রাশিয়া ছিল আমাদের পক্ষে। এখন কিন্তু এই মুহূর্তে কোনো বৃহৎ শক্তি ডিরেক্টলি আমাদের ফরে নেই। সুতরাং এই যে কথাগুলো যারা বলছে, যারা দায়িত্ব জ্ঞানহীন, যারা নিজেরা একসময় দেশের স্বার্থের সঙ্গে বিট্রে করেছে, তারা এই কথাগুলো বলছে। এবং যারা যে অপোজিশন লিডার পার্টিগুলো ভারতের যুদ্ধ প্রচেষ্টায় ভারতবর্ষকে ভেতরে বসে সমর্থন করবে না,
সলিডলি উইল নট স্ট্যান্ড বিহাইন্ড দ্য সেন্টার, তারাই এসে কথাগুলো বলছে। মনে রাখতে হবে পাকিস্তান যে 8 দশক বেঁচে আছে তার মূল কারণ পাকিস্তান সাপোর্ট শুধু বাইরের দেশ থেকে পায় না, তার থেকে বেশি সাপোর্ট পায় ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার অপোজিশন লিডারই হচ্ছে পাকিস্তানের সব থেকে বড় সাপোর্ট, এবং সেই সাপোর্টটার জন্যই পাকিস্তানটা বেঁচে আছে। দেখছেন না, পাকিস্তানের কাছে মাঝে মাঝে এই কংগ্রেসের বা অপোজিশন লিডাররা গিয়ে হেল্প চায় টু টপল দিস এনডিএ গভর্নমেন্ট। এটা ওপেনলি দেখেছেন, তারা চীনের সঙ্গে গোপন চুক্তি করে এবং ওখানে আমেরিকান ডিপ স্টেটের সঙ্গে তারা চুক্তি করে, সেখানে নেগোসিয়েট করে। তারা চাইছে এখন যেভাবে হাসিনাকে আমেরিকান ডিপ স্টেটের সাহায্যে উৎখাত করা গেছে, ঠিক এভাবেই ভারতবর্ষে ডিসরাপশন করে এই গভর্নমেন্টকে উৎখাত করা, করলেই এই ইন্ডিপেন্ডি জোটটা আবার ক্ষমতায় আসবে। আবার ইউপিএর মতো সবাই মিলে দেশটাকে সবাই মিলে লুণ্ঠন করবে, সবাই মিলে চুরি করবে। কারণ ইউপিএর মতো এত চুরি, এত চোর ডাকাত কেন্দ্রীয় সরকার তো কখনো ভারতবর্ষে আসেনি। তারা সব কিছু চুরি করেছে। আজকে যেমন পশ্চিমবাংলার টিএমসিপিএম সরকার যেমন গরু চুরি থেকে কয়লা চুরি থেকে খাদ্য চুরি, হ্যাঁ, মাস্টারির চুরি, ফলস বিসিএস, ফলস উকিল, সব কিছুতে ফলস, হ্যাঁ, লক্ষ লক্ষ ফলস রেশন কার্ড, কোটি কোটি আধার কার্ড রোহিঙ্গাদের ঢুকিয়ে দিচ্ছে ভোট ব্যাংক করার জন্য টাকার বিনিময়ে। এই নোংরামি তো, এরকম নোংরামি তো ইউপিএ গভর্নমেন্ট করেছিল। সুতরাং সিঁদুর অপারেশনটা সাডেনলি সে বন্ধ করে দিয়ে, টেম্পোরারি বন্ধ করে, পজ দিয়েছে, বন্ধ মানে পজ দিয়েছে, ইন্টারিম পজ দিয়েছে। গভর্নমেন্ট কোনো অন্যায় করেনি, কোনো অন্যায় করেনি। কারণ ওরা দেখেছে, ওরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ওরা সিকোয়েন্সটা দেখেছে, ওরা ইসরায়েল গাজা যুদ্ধের সিকোয়েন্সটা দেখেছে। আজকের পৃথিবীতে যুদ্ধ শুরু করা সহজ, যুদ্ধকে শেষ করা সহজ নয়। যুদ্ধের একটা পরিণতি টানা, এন্ড টানা মোটেই সহজ নয়। যুদ্ধ শুরু করাটা আপনার হাতে, যুদ্ধ শেষ করা কিন্তু আপনার হাতে নয়। ওয়ান্স ইউ ডিক্লেয়ার ওয়ার, দি অ্যারো ইজ আউট অফ ইউর হ্যান্ড। অনেক কিছু ভেবে যুদ্ধ এগোতে হয়, এবং একটা সার্প স্ট্রাইক করে, লাইটনিং স্ট্রাইক করে সেটা ডিক্লেয়ার ওয়ারে কনভার্ট করব কিনা অনেক ভাবতে হয়। আরেকটা ছোট কথা বলে আমি থেমে যাব, আজকে রাত্রি হয়েছে। এই যে এখন প্রধানমন্ত্রী এসে বেঙ্গলে এসে 3টে রুটে মেট্রো রেল ওপেন করে গেলেন। এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, তাই তিনি এসে উদ্বোধন করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উদ্বোধন করতেন, একদম সহজ হিসেব। এইবার ক্লেম করছে, মমতা ক্লেম করছে আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন এই প্রকল্পগুলো করে গেছিলাম। আবার কংগ্রেস বলছে আমাদের সময় এই প্রকল্পগুলো হয়েছিল, আমরা করেছি, আমাদের স্বপ্ন সার্থক হয়েছে। আবার কেউ কেউ বলছে তো ব্রিটিশের সময়কার স্বপ্ন, ব্রিটিশ এই স্বপ্ন দেখেছিল, খুব ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে এক্সিকিউশনটা কে করেছে? হু হ্যাজ এক্সিকিউটেড দ্যাট? স্বপ্ন অনেকেই দেখেছিল। এবার একটা বাস্তব কথা একটা জায়গা থেকে পড়ে শোনাচ্ছি, একটা জায়গা থেকে, সেটা হচ্ছে আত্মশক্তির গল্প কথা, বীরেন রায়ের লেখা। এই বীরেন রায় ছিলেন তার বাল্য বয়স থেকে সুভাষচন্দ্র অনুরাগী। প্রেসিডেন্সি কলেজের ছাত্র, সায়েন্স কলেজের ছাত্র, রেডিও সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট করেছিলেন। ভারতবর্ষে প্রথম এই যে সিনেমায় যে মুভির ইন্ট্রোডাকশনে হি ওয়াজ অন দ্য পায়োনিয়ার্স।
বেহালা থেকে ভারতবর্ষের প্রথম রেডিও সেন্টার, প্রাইভেট রেডিও সেন্টার তৈরি করেছিলেন। আকাশবাণী তৈরি হওয়ার আগে রেডিও সেন্টার থেকে উনি নিজে ব্রডকাস্টিং করতেন, অ্যাপ্লাইড সাইজে ফর দ্য পাবলিক। হি ইজ পায়োনিয়ার ইন রেডিও ট্রান্সমিশন কমার্শিয়ালি ইন ফর দ্য পাবলিক। এবার যে বেহালার যে প্রাইভেট, যেটা হচ্ছে যে তোমার যে যে পাইলট, আমাদের ফ্লাইং ক্লাব, যেখানে পাইলট ট্রেনিং দেওয়া হয়, এভিয়েশন ট্রেনিং দেওয়া হয়, পাইলট তৈরি করা হয়, এই ফ্লাইং ক্লাবটা ওদের ফ্যামিলির। এখানে তিনি পায়োনিয়ার। তিনি বহুবার ইউরোপে গিয়েছেন, ইউরোপে এবং উনি বহুবার ইউরোপে গেছেন। উনি সুভাষচন্দ্রের খুব একদম অনুগামী। উনি বেহালা অঞ্চল থেকে এমএলসি হয়েছিলেন, এটাকে পরে এমএলএ হয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে, কাউন্সিলে, ফলে পার্লামেন্টেও গেছেন অ্যাজ নির্দল সদস্য। 3টে টার্ম পার্লামেন্টে ছিলেন, রাজ্যসভায়ও গিয়েছেন। উনি কিন্তু নেভার অ্যাজ কংগ্রেস ক্যান্ডিডেট। ওনার বইয়ে দেখছি উনি একটা সময় 1953 এরকম সময় ইউরোপে গেছেন। ইউরোপের, ইংল্যান্ডের বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে ওনার যোগাযোগ ছিল। উনি হাইলি টেকনোক্র্যাট, এবং সেইখানে উনি 53-তে ওনার স্মৃতিকথায় উনি কলকাতার পাতাল রেলের কথা বলছেন, পেজ নাম্বার 214 থেকে পাতাল রেলের কথা বলছেন, পাতাল রেলের কথা বলছেন। উনি ইউরোপে গেছেন, সেখানে একটা ফ্রেঞ্চ কোম্পানির কর্মকর্তা ওনার সঙ্গে কথা বলতে এসেছে। তিনি নিজেই বলছেন যে আমি এক সময় কলকাতায় ছিলাম, আমি আপনার কলকাতার মাঝখান দিয়ে গঙ্গা বয়ে গেছে, ওদিকে শহর এদিকে শহর, এর যোগাযোগটা করতে পারলে ট্রাফিক অনেকটা ইজি হবে এবং ডেভেলপমেন্ট হবে। গঙ্গার তলা দিয়ে টানেল করতে হবে এবং কলকাতায় মেট্রো করতে হবে, করলে কলকাতার যানবাহনের ট্রাফিক জ্যামটা অনেকটা কন্ট্রোল হবে, মানুষের যাতায়াতের অনেক সুবিধা হবে। তারা সেই সময় অফার করেছিল যে আমাদের কোম্পানি কলকাতায় গেলে একদম সেই সময় তাদের প্রজেক্ট ছিল নর্থ সাউথ কলকাতার গঙ্গার ইস্ট ব্যাঙ্কে, আর একদম ইস্ট ওয়েস্ট গঙ্গার তলা দিয়ে কানেক্টিং ইস্টার্ন পার্ট, দ্যাট ইজ কলকাতার ইস্টার্ন পার্ট, আর এদিকে হাওড়া। এই প্রজেক্ট ছিল। ওরা বলেছিল যে আমরা আমাদের টাকাতেই এই প্রজেক্টটা করব, এবং আমরা 10 বছর আমরা ফাংশনিংটাও শুরু করব, এবং আমাদের টাকাটা এবং এই যে যাত্রী ভাড়া আমরাই তুলে নেব, আমাদের টাকা আমরা তুলে নিয়ে আসব, তারপর আপনাদের 1 পয়সা খরচ করতে হবে না, তারপরে আমরা আপনাদেরকে মেট্রো রেলটা হ্যান্ড ওভার করে দিয়ে আসবো। দ্যাট ওয়াজ দ্য প্রজেক্ট। এবার আমরা একটা হিসেব নিকেশ থাকবে। কি হিসেব নিকেশ থাকবে? কি এই জায়গাটা, ভারতে পাতাল রেল তৈরির সমস্ত ভার ও তার খরচ বহন করতে রাজি আছেন এই কোম্পানি, এবং অনেক সেট পাতাল রেল চালাবার গাড়ি যেমন ফ্রান্সের রাজধানী প্যারিসে চলে সে পর্যন্ত এনে চালু করে যাবেন। আমাদের সরকারকে শুধু টিকিট ছেপে লোকজন দিয়ে এটিকে চালু রাখতে হবে, আর টাকা যা পাওয়া যাবে এর থেকে সেটি সরকারি ব্যাংকের একটি আলাদা অ্যাকাউন্টে জমা দিতে হবে, যার থেকে প্রতিবারে এই চালানোর খরচটুকু বাদ দিয়ে বাকি উদ্বৃত্ত আর একটা অ্যাকাউন্টে জমা রাখা হবে। আর এই উদ্বৃত্ত থেকে 10 বছর পরে ওই ভদ্রলোকের সংস্থা যারা টাকা ইনভেস্ট করেছে তাদের শতকরা 11 টাকা সুদে ওই টাকা শোধ করা হবে। আমি বললাম যদি শোধ না হয়? ভদ্রলোক বললেন আমাদের যা হিসেব তাতে 10 বছরেই টাকা শোধ হয়ে যাবে,
যদি শোধ না হয় তাহলে বাকি টাকাটা ওই 11 টাকা সুদে বছর যা উদ্বৃত্ত হবে তা থেকে দিয়ে যেতে হবে। আমি বললাম সেটা গোড়া গোড়া থেকেই বছর বছর নিচ্ছেন না কেন? তিনি বললেন এতে আমাদের লাভ নেই, আর পুরো টাকাটা শতকরা 11 টাকা হিসেবে আমরা পেয়ে যাব। আপনারা একটা সম্পূর্ণ তৈরি পাতাল রেল পেয়ে যাবেন। শুধু পাওয়া নয়, চালু পর্যন্ত আমরা করে দিয়ে আসবো, যাতে পরে কোনো গোলমাল না হয়। এই ব্যবস্থাকে বলে টার্ন কি প্রজেক্ট। আপনাদের মুখ্যমন্ত্রীকে বলবেন, যদি তিনি রাজি হন তবে আমাদের এই সংস্থা তার সঙ্গে গিয়ে অবশ্যই দেখা করবে। এরপর তিনি বললেন, আমার জামাই, নামটামগুলো আছে, কলকাতা একসময় ছিল, যোগাযোগ আছে, সেও যোগাযোগ করতে পারে। এই কথাবার্তাগুলো এবং এই কথাগুলো এই বীরেন রায়, সেই সময় খবর হচ্ছে বীরেন রায়কে এই আমাদের অ্যাম্বাসেডর জানালো যে ডক্টর বিসি রায় মুখ্যমন্ত্রী ওই সময় ভেনাতে চোখের অপারেশন করতে গিয়েছেন। সেই জন্যে উনি নিজে গিয়ে ডক্টর বিসি রায়কে কথাগুলো বললেন। বিসি রায় রাজি হলেন না। এবার পাতাল রেলের ব্যাপারে টাকা নিয়োগ করার কথা সবই বললাম তাকে। আরও বললাম ওই ভদ্রলোক এখানেই আছেন, সুতরাং আপনার দেখা করারও সুবিধা আছে। সব কথা শুনে ডক্টর বিসি রায় বললেন, শতকরা 11 টাকার সুদ তো সে অনেক বেশি হবে। এখন তো 5-6 টাকায় সুদে পাওয়া যায় ক্যাপিটাল। আমি বললাম যদি টাকা কড়ির অসুবিধা থাকে তাহলে অবশ্য অন্য কথা। ডক্টর রায় বললেন, কে বলেছে টাকা নেই? আমি তখন বললাম, তাহলে করছেন না কেন? তখন ডক্টর রায় বললেন, করছি না কারণ এখন আমি পাতাল রেল করব না। কিছুক্ষণ এ ব্যাপারে আরও কথা বলার পর যখন দেখলাম ডক্টর রায় আর এ বিষয়ে রাজি নন, তখন কথাটা আর বাড়ালাম না। কিন্তু এটুকু না বলে পারছি না যে তখনই পাতাল রেল করার ব্যবস্থা করলে যে খরচ পড়তো, টাকাও উঠে যেত, আর সেই জায়গায় 25 বছর কেটে গেছে অলরেডি, এবং সমস্ত জিনিসের দাম 5 গুণ 50 গুণ বেড়ে গেছে। সমস্ত জিনিসের দাম 50 গুণ বেড়ে গেছে। তখনও যদি পাতাল রেল করার ব্যবস্থা করা হতো তবে অন্তত 20-25 লক্ষ টাকা কমে যেত। শিয়ালদা, হাওড়া, ডালহাউসি, এসপ্লানেড জংশনের সঙ্গে লাগিয়ে দিলে এগুলো চালু থাকতো আর আমাদের খরচও বাড়তো না। পরে ব্যাপারটি লেফটেন্যান্ট জেনারেল চক্রবর্তীকে বলেছিলাম, কারণ তার কাছ থেকেই পাতাল রেলের প্রজেক্টটা জোগাড় আমি করেছিলাম। এবং সেই সঙ্গে হুগলি নদীর তলা দিয়ে পাতাল রেলের সুড়ঙ্গ যেত, তার পাশাপাশি আরও দুটো সুড়ঙ্গ চালু করে কলকাতা থেকে হাওড়া, হাওড়া থেকে কলকাতা দুটো আলাদা পথ দিয়ে গাড়ি যাতায়াতের রাস্তা করার পরিকল্পনা কাজে লাগানো যেত। কিছু বোঝা গেল? এবং শুধু তাই নয়, পার্লামেন্টে গিয়েও অন্যান্য পার্লামেন্টের সঙ্গে উনি কথা বলেছেন। কেউ এটা আমল দেয়নি, কেউ আমল দেয়নি। সেটা 1953 কথা। সেটা সেই পরিকল্পনা কবে আসছে? যখন সিদ্ধার্থ শঙ্কর রায় যখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তার সময়েই বাংলা লিবারেশন ওয়ারের পরে এটা ঘটনা। এইবার কলকাতায় পাতাল রেলের প্রকল্পের চিন্তা তখন তীব্রভাবে দেখা দিল। তার সময়ই কাজ শুরু, পাতাল রেলের কাজ, গঙ্গার উপরে আলাদা সেতু, তার সময়কারই প্রজেক্ট। আর তাকে সব থেকে ঘৃণা করি আমরা। আর তার সেই প্রজেক্টের কাজের সাফল্য নিল কারা? পরবর্তীকালে কমিউনিস্টরা। এ হচ্ছে ইতিহাস। আর পাতাল রেল তৈরি করতে 50 গুণের বেশি খরচ হয়ে গেল। এই যখন দাবি করছে মমতার সাফল্য, কে বলছে কংগ্রেসের সাফল্য, কে বলছে ব্রিটিশের সাফল্য, কিন্তু আজকের এই যে মেট্রো প্রকল্পের এক্সটেনশন ইস্ট ওয়েস্ট এবং আরও এক্সটেনশন অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য গঙ্গা, এটা কার এক্সিকিউশন? তাদেরকে থ্যাঙ্কস জানাবো না?
সব সেই কে কখন স্বপ্ন দেখেছিল। আজকে একটু থামবো, আরেকটা জিনিস একটু ভাবছিলাম ছোট করে একটু বলে নেই। এই এখনো দেখছি এই শিকুমাকু কঙ্গুরা শ্যামাপ্রসাদকে খুব গালিগালাজ করে যাচ্ছে, যে বঙ্গ বিভাজ করে বাঙালির খুব দুর্ভাগ্য হয়েছে, কোটি কোটি রিফিউজি হয়েছে, সব শ্যামাপ্রসাদের দোষ। খুব ভালো কথা। প্রথম প্রশ্ন হচ্ছে, যদি বেঙ্গল ভাগ না হতো, বেঙ্গল কোথায় যেত? কোথায় যেত? আইদার ইন্ডিপেন্ডেন্ট ইসলামিক কান্ট্রি অথবা পার্ট অফ পাকিস্তান। এই কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল তাই হতো। তখন এদের কি অবস্থা হতো? বাঙালি হিন্দুর কি অবস্থা হতো? আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল এই ভোটাভুটিতে কংগ্রেসি, হিন্দু কংগ্রেসি এমএলএরা ভোট দেয়নি? আচ্ছা, ওই রতনলাল ব্রহ্মা, জ্যোতি বসু ভোট দেয়নি? ভাই, জ্যোতি বসু তো ওপার বাংলার লোক, আরও অনেক কমরেডরা তো ওপার বাংলার লোক। তো ওপার বাংলায়, পাকিস্তানে, ইস্ট পাকিস্তানে কমিউনিজম প্রচারের প্রয়োজন নেই? কমিউনিজম প্রচার কি শুধু ওয়েস্ট বেঙ্গলেই দরকার? সব ওয়েস্ট বেঙ্গলে তারা কমিউনিজম প্রচার করতে এলো, ওখানে প্রচারের প্রয়োজন নেই কমিউনিজম? ওখানে থাকলো না কেন? এপার বাংলায় আসতে হলো কেন? আচ্ছা, পাঞ্জাবও তো ভাগ হয়েছিল আকলে দলের ডিমান্ডে। আকলে দলকে কেউ বর্তমানে কোনো পাঞ্জাবের কংগ্রেস বা অন্য লোকেরা ব্লেম করে যে তোমরা পাঞ্জাবকে ভাগ করেছিলে? তখন হিন্দু হিন্দু এবং শিখেদের জন্যে, পাঞ্জাবি শিখেদের জন্যে ওয়েস্ট ইস্ট পাঞ্জাবের প্রয়োজন ছিল। বাঙালি হিন্দু রিফিউজিদের জন্য ওয়েস্ট বেঙ্গলের প্রয়োজন ছিল, অন্য কোনো পথ ছিল না। আচ্ছা, সিন্ধু তো ভাগ হয়নি, সিন্ধু ওয়াজ নট ডিভাইডেড ডিউরিং পার্টিশন অফ ইন্ডিয়া। তো সিন্ধুর হিন্দুদের কি অবস্থা হয়েছে? বালুচিস্তান তো ভাগ হয়নি, টোটাল টোটাল হ্যাজ গান টু পাকিস্তান। বালুচদের কি অবস্থা হয়েছে? নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার্স তো রয়ে গেছে পাকিস্তানে, তাদের লোকেদের, পাখতুনদের কি অবস্থা হয়েছে ইন পাকিস্তান? শুধু শ্যামাপ্রসাদকে গালিগালাজটা কেন? কেন? কারণ শ্যামাপ্রসাদের ইডিওলজি এবং তার কর্মকাণ্ড এই কমিউনিস্টদের এবং কংগ্রেসের নোংরামির বিরুদ্ধে একটা মস্ত বড় আয়না, মস্ত বড় একটা আয়না। শ্যামাপ্রসাদের জীবন এবং কর্ম ভারতবর্ষে কমিউনিস্ট এবং কংগ্রেসিরা যত নোংরামি করেছে, দেশদ্রোহিতা করেছে, সেই আয়নায় প্রতিফলিত হচ্ছে। তারা চাইছে এই আয়নাটাকে ধ্বংস করে দিতে, যাতে না ওরা কত নোংরামি করেছে জনগণ দেখতে পায়, বুঝতে পারে। ইত্যাদি ইজ ওয়াচিং। আমি এই ছোট কটা কথা, অনেক রাত্রি হয়ে গেছে, আমি দেখি এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা। সৌরভ, ডিউরিং 71, ইয়েস, ওরা they want to attract these Muslim votes. Yes. আরো দুঃখ রয়ে গেছে, পুরো বেঙ্গলটা পায়নি ওরা, হোল বেঙ্গল ইনক্লুডিং ইন্ডিয়া, ইনক্লুডিং ক্যালকাটা ওরা পায়নি। সেই দুঃখ কমরেডদের, সেই দুঃখ মুসলিমদের রয়ে গেছে। ডিউরিং 71, our bureaucrats outnumbered our military stalwarts, and they even did not think to include MIL counterparts in Simla Pacts. Why they did not free 54 POWs before releasing 93,000 Pakistani soldiers who are given
royal treatment in our barracks, why our foreign minister, Field Marshal Manekshaw sir, lose his pension, and why military veterans pensions was brought down from 75% to 50%. Because Indira Gandhi herself did not want that quality of victory. বাংলাদেশ সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে, পাকিস্তান ডিভিশন হয়ে যাবে, এটাও ইন্দিরা গান্ধীর স্বপ্নের বাইরে ছিল। এরকম হিউমিলিয়েটিং ডিফিট পাকিস্তানের হবে, এটা ইন্দিরা গান্ধীরও স্বপ্নের বাইরে ছিল। সেই দিন এই 93,000 সৈনিককে যদি রিলিজ না করতেন, তাহলে ভুট্টো সরকারের পতন ঘটে যেত, পাকিস্তান ফল করে যেত। বাংলাদেশ তো ডিভিশন হয়ে বেরিয়ে গেছে বাংলাদেশ হিসেবে, পাকিস্তানটাও ফল করে যেত। ইন্দিরা গান্ধী চাননি পাকিস্তান ধ্বংস হয়ে যাক, পাকিস্তান বেঁচে থাকুক, এটা ইন্দিরা গান্ধী চেয়েছিলেন, তার আগে নেহেরু চেয়েছিলেন। এ তো কংগ্রেস গান্ধী নেহেরু সৃষ্টি পাকিস্তান। এ তো সৃষ্টি, তাদেরই সৃষ্টি। তাই কংগ্রেস বারে বারে এই পাকিস্তানকে বাঁচিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, during 71 our bureaucrats outnumbered